একটা পতাকা নিয়ে হাঁটতে শুরু করলে আলু ভাজা সেইটাই পুরো অমৃত লাগলো। ভোর 6টায় কাজে বেরোনো দিয়ে শুরু হয়ে গেল আমার আজকের দিনটা। রোজই এমনটাই হয়। পরপর 2-3 দিন প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঠান্ডার পরে আজকে ওয়েদারটা বেশ ভালো, যদিও ঠান্ডা বেশ ভালোই আছে। সকাল সকাল স্কুলে পৌঁছে আগামী 5 ঘন্টা এখানেই থাকবো, তারপরে যাব লাঞ্চ ব্রেকে। তার মাঝে চলো তোমাদের নিয়ে যাই একটু রবিবারের স্ট্যান্ড আপ কমেডি শো এর থিয়েটারে। এটাই সেই থিয়েটার, এখানেই আছে শোটা। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করতে হয়, এ তো আমরা সবাই জানি। আজকে তো ফাঁকা আছে রাস্তা, কিন্তু যখন বেশি ভিড় থাকে, যখন বেশি ট্রাফিক থাকে, তখন এইরকম একটা পতাকা নিয়ে হাঁটতে শুরু করলে দুদিক থেকে যে গাড়ি আসছে তার অ্যাটেনশনটাকে নিজের দিকে ড্র করা হয়। চলো তোমাদের দেখাই ছোট্ট একটু ঝলক। গেট দিয়ে ঢুকে টিকিট স্ক্যান করে ভিতরে যেতে হবে। আমরা একটা কফি নিয়ে ঢুকবো একেবারে, তাই একটু ওয়েট করে যাচ্ছি। এমনিতেও 6টা থেকে শো, আমরা পৌঁছে গেছি 5:30 নাগাদ। আমরা দেখতে এসেছি করনেস তলোয়ারের শো। দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কেউ ভেতরে ঢুকছে না, সবাই বাইরেই ওয়েট করছে। আমরা তারপরে টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে দেখি এ তো পুরো ফাঁকা, তো আমরাই ঢুকেছি। আর ও দেখো ওই পাশ দিয়ে দুজন ঢুকছে। তারপরে মিনিট 15 পর থেকে আস্তে আস্তে লোকজন ঢুকতে শুরু করলো। তো ব্যাপারটা বুঝলাম যে 6টা থেকে লোকজন আসতে শুরু করছে। সবচেয়ে সস্তা টিকিট যেটা ছিল সেটা ছিল $47, মানে 4,000 টাকা মতো। বসতে পেরেছিলাম লাস্ট বেঞ্চে। अगर मैं ऐसा कर दूं तो 5 ही लीक होने लगेंगे। যাক চলো, 5 ঘন্টা পরে এবার যাচ্ছি বাড়ি লাঞ্চ করতে। কদিন পুরো বৃষ্টি ভেজা ঠান্ডার পরে আজকে রোদটা সত্যি ভীষণ ভালো লাগছে। যদিও টেম্পারেচার কিন্তু বেশ কম, 11 ডিগ্রি সেন্টিগ্রেড এই টাইমে। আজকে সম্ভবত ম্যাক্সিমাম টেম্পারেচার উঠবে 15 ডিগ্রি। আর ঢোকবার সময় এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। তাও তো গোলাপগুলো এখনো ফোটেনি, কিছুদিন পরে সেগুলোও ফুটবে। আজকেও বেশ ঠান্ডা, জ্যাকেট পরেই থাকতে হচ্ছে বাড়িতে। এখন লাঞ্চ করতে এসে আমি আগে ভাত বসিয়েছি। কালকে রাত্রে শোয়ার জাস্ট আগে সৌম্য বলল যে ওর 7টা থেকে অফিসের কাজ শুরু হবে। সকালবেলায় 7টার আগে অফিস যাওয়া সম্ভব নয়, তাই আজকে সৌম্য বাড়ি থেকে কাজ করছে। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে, তরকারি তো আছে, তুই ভাতের জন্য চালটা ভিজিয়ে রাখিস, তারপরে এসে আমি যা হোক তাড়াতাড়ি একটু করে নেবো, একটু ডাল বা কিছু তাড়াতাড়ি করে নেবো। তো চালটাও ধুয়ে রেখেছিল, চালটা ভাতের জন্য বসিয়ে দিলাম। এইবার আমি ভাবছি একটু পেঁপে সিদ্ধ করে নিই, তার সঙ্গে পেঁপে সিদ্ধটা খেতে তো খুব ভালো লাগে। কাঁচা পেঁপেটা বের করে নিলাম, তরকারি আছে তরকারিটাও বের করে নিলাম। পেঁপেটা ছাড়াতে একটু তো সময় লাগবেই, ততক্ষণ আমি ভাবলাম ঝট করে একটু ডালও বসিয়ে ফেলি। মসুর ডাল বসাচ্ছি। ডাল তো বড় একটা খাওয়া হয় না আমাদের, এমনিতেই ভাত খাওয়া তো ওই জাস্ট সপ্তাহের 2 দিনই হয়। এই উইকেন্ডে একদিনও হয়নি, যদিও পিকনিকে ডাল হয়েছিল, আমি ডাল খেয়েছিলাম, ডাল আলু ভাজা সেইটাই পুরো অমৃত লাগলো। মসুর ডাল হতে বেশিক্ষণ সময় লাগবে না, সবচেয়ে তাড়াতাড়ি মসুর ডালটাই হবে। ডালটা ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিচ্ছি, বড় গ্যাসেই বসাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরপরে পেঁপেটা বসাবো। পেঁপে সিদ্ধটা তো হতে অনেক সময়ও লাগে।
কাঁচা পেঁপে আমার একটুখানি রেখে দেওয়া দরকার, যদিও সেই হিসেবে অনেকটাই রাখছি, বাকিটা পুরোটাই সিদ্ধ করে ফেলছি। আমি তো এমনি এমনিও সিদ্ধ খাই, আমার বেশ ভালো লাগে। নামিয়ে কুকারটা হালকা করে একটু ধুয়ে নিলাম, ভালো করে মাজিনি, কারণ খারাপ জিনিস তো নেই, ডালেরই যেটুকু যা আছে। নুন দিয়ে পেঁপেটা এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি সাধারণত ফোড়ন দিয়ে ফুটিয়ে নিই, আজকে ওপর থেকে ছক দিয়ে দিলাম তাড়াতাড়ি করবার জন্য। রান্না বান্না করে লাঞ্চের পর্ব সেরে আবার স্কুলে পদার্পণ। আমার শিফট 3 ঘন্টা বাকি, আর স্কুল শেষে চলে গেলাম জিমে। যদিও সৌম্য বাড়িতে থাকলে নর্মালি একসাথে যাসি, কিন্তু আজ বাড়ি গিয়ে এত কিছু করবার প্ল্যান আছে আমার, একবার সেই সব শুরু করলে আর আসা হবে না আমি জানি। বাড়ি ফিরে আগে খুচরো কাজগুলো করে ফেলছি, এই যেমন ব্যাগ ফ্যাগ ফাঁকা করা, এইরকম আর কি। তারপরে ধরো এই ম্যাটগুলো তুলে রাখা হয়নি দুপুরবেলা, সেইগুলো তুলে নিই, দিয়ে একবারে স্নান করে কফি খেয়ে কাজ শুরু করব। প্ল্যান তো আমার বিস্তর আছে, জানি না কতটা কি করে উঠতে পারবো। দু সপ্তাহ ধরে করা প্ল্যান ফাইনালি আজকে শুরু করলাম আমি। আমার স্প্রিং ক্লিনিং। আসলে এই সময় নেচারও যেমন সেজে ওঠে এখানে, ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে, একটু সাজিয়ে রাখতে আমারও ভালো লাগে। শুরু করলাম রান্নাঘর থেকে। বাড়িতে থাকলে জেগে থাকার মেন সময়টা কাটাই কিন্তু রান্নাঘরেই, আর স্বাস্থ্যটাও শুরু হয় এখান থেকেই। সিঙ্কের নলটা আগেই সিল করে দিলাম, তারপরে গরম জল, এখানে তো জানোই তোমরা কল থেকে গরম জল বেরোনোর অপশান থাকেই, তো গরম জলটা খুলে দিয়ে তারপরে ডিশ ওয়াশারের সাবান, খানিকটা গুঁড়ো সাবান আমার কাছে থেকে গেছিলো, সেইটাই দিয়ে দিলাম। ডিশ ওয়াশার যে সোপগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি চিটেটা ছেড়ে যায়, যদিও সেরকম চিটে হয় না আমার, কারণ মাঝে মধ্যেই পরিষ্কার করতে থাকি। আর তাতে একটু হোয়াইট ভিনিগার দিলাম, আর দিলাম বেকিং সোডা। এবার বেশ খানিকক্ষণ ভিজতে দেবো, তার মধ্যে চলো বাকি জায়গাগুলো পরিষ্কার করে ফেলি। এগুলো যেহেতু আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, তাই খুব একটা বেশি সময় লাগবে না, যদিও অনেকটা জায়গা কভার করতে হবে, তো তাই সব মিলিয়ে ভালোই সময় লাগবে। আমার অল পারপাস ক্লিনার দিয়েই আমি সব কিছু পরিষ্কার করি। আর এই দেখো, এই জিনিসটা নতুন কিনেছি, নতুন মানে তাও হয়ে গেল মাসখানেক, বেশ ভালো কাজে দিচ্ছে। এখানে তো জানো তোমরা সব কাজই নিজেদের করতে হয়, তাই সব কিছু ম্যানেজ করে ওঠা যায় না। তাড়াতাড়ি কাজ মেটাবার জন্য, তারই মধ্যে একটু কম খাটবার জন্য এই সমস্ত ব্যবস্থা। আর এটা দেখছি বেশ ভালোই কাজ হচ্ছে। করে সব কিছুই আজকে ভিজিয়ে দিয়েছি। চিমনির যে জাল দুটো আছে সেগুলো, ঝিঁকগুলো, নবগুলো খুব কম পরিষ্কার করা হয়, ওগুলো 3-4 মাসে একবারই পরিষ্কার হয়, সেগুলো আজকে মনে করে একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। খুব বেশি চাপ দিতে হচ্ছে না, একটু হালকা ঘষে দিলেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনি ওই যে বললাম, আমার তো খুব বেশি নোংরা হয় না, যেহেতু মাঝে মধ্যেই করতে থাকি। এই হ্যান্ড ক্লিনারটার মাথাগুলো আবার অনেক রকম আছে, তো ছোট মাথার কাজটা হয়ে গেছে, এবার বড় মাথাটা লাগিয়ে এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো আগে নর্মালি স্কচ ব্রাইট দিয়ে একটু করে ঘষে মুছে পরিষ্কার করতাম, এখন এইটা হয়ে গিয়ে হাতের কাজটা অনেকটাই কমেছে, আর অনেকটা তাড়াতাড়িও কাজ হচ্ছে। আমি একটু করে ঘষে নিচ্ছি আর একটু করে মুছে নিচ্ছি। না, ডিশ ওয়াশারের ওপর আমি ওটা চালাইনি, ওটা জাস্ট নর্মাল স্প্রে করে মুছে নিলাম। আর এই যে একটা স্টিল পলিশ, এইটাও আমি মাঝে মধ্যে ইউজ করি,
তাহলে স্টিলের জিনিসগুলো ভালো থাকে তো অবশ্যই, স্ক্র্যাচ পড়ার চান্সগুলোও কমে যায়, হাতের ছাপ পড়ে না। সব কিছু মিলিয়ে এই স্টিল পলিশটা বেশ কাজের। নিচের পুরো পোর্শনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আর হাত পাওয়া যাচ্ছে না, তাই চেয়ারে উঠতেই হলো। ঠিক একইভাবে ওপরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নেবো। তবে এই সাইডটা তো অনেক কম তেল ছিটে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সময় লাগবে উল্টো দিকটা, যেদিকে রান্নার স্টোভটা আছে সেই দিকটা। এই যে এই দিকটার কথাই বলছিলাম। আর এখানে যেহেতু মাইক্রোওয়েভের সঙ্গে চিমনি, ঠিক চিমনির কাজটাও ভালো হয় না, আর মাইক্রোওয়েভটা খুব চিটে হয়। আর মাইক্রোওয়েভের ওপরেই যে ক্যাবিনেটটা, সেইটা তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তবে এগুলো মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি, তাই খুব বেশি সময় লাগছে না। কিন্তু ওই ওভারঅল অনেক কিছু তো, তাই একটু সময় বেশি লাগছে। এবারে আমি এইটা দিয়ে করছি, তবে এই ক্যাবিনেটগুলো নর্মালি আমি স্টিম মপ দিয়ে করি, তাহলেও খুব ভালো হয়। ওই স্টিমেতে তেল চিটেটা পুরো ছেড়ে যায়, যেটুকু থাকে আর কি। এবার মাইক্রোওয়েভের মাথাটাই সবচেয়ে বেশি নোংরা হয় জানো তো। তারপরে দেখলাম পরিষ্কার যখন করছি পুরোটা খুলেই করি। ওপরের এই ঢাকনাটা কোনোদিনই আমি খুলি না সাহস করে, আজকে ভাবলাম না খুলেই ফেলি। আর খুলে দেখি, দেখো এখানটা কি তেল চিটে হয়ে আছে, এই পোর্শনটাও তেল চিটে হয়ে আছে। আর সেই তেল ছিটে দেখে আমার রক্ষাকর্তা এসে গেছে, আমার স্টিম মপ চলে এসেছে। সময় কিন্তু ওভারঅল ভালোই লাগে। 4:30 থেকে শুরু করেছি, দেখো 5:37 বাজে অলরেডি। তবে অনেকটাই হয়ে এসেছে। জাস্ট এই পোর্শনটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে, এরপর টেবিলের ওপরটা পরিষ্কার করে নেবো। তবে যেহেতু ইলেকট্রিকের জিনিস, তাই খুব ভরসা করে যে স্টিমটা দিতে পারছি তা নয়, একটু করে স্টিমটা দিচ্ছি আর মুছে নিচ্ছি। মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, কি বলো? আর মাইক্রোওয়েভের ওপরের যে প্যানেলটা খুলে নিলাম, সেইটা আমি খুব ভালো করে যে পরিষ্কার করতে পারলাম তা নয়, তেল ছিটে এখনো হয়ে আছে। যাই হোক, আমার এনার্জি আস্তে আস্তে শেষ হচ্ছে তো, ওই বাকিটা আবার পরে করব। ওটাকে অ্যাকচুয়ালি গরম জলেতে ভিজিয়ে রেখে পরিষ্কার করতে হবে, তাই মোটামুটি 50% মতো পরিষ্কার করে আমি লাগিয়ে দিলাম। বাকি সবকিছু হয়ে গেছে, এবার জাস্ট টেবিলটা পরিষ্কার করে নেবো। টেবিলটা তো প্রত্যেক দিন হয়, যতবার রান্নাঘরে আসি ততবারই মোটামুটি পরিষ্কার করা হয়, তাই এটা জাস্ট একবার মুছে নিলেই হয়ে যাবে। তবু ভাবলাম আজ, এখন যেহেতু ওই হ্যান্ড ক্লিনারটা চালাচ্ছি, এটার ওপরেও চালিয়ে নিই। এটা তো আর রোজ রোজ বের করবো না। এটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্নাঘরের পরিষ্কারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। সবটা করতে অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা বলতে পারো। এই হোক, অনেক দিন থেকে করব ভেবেছিলাম, আজকে ফাইনালি হলো, মনটা বেশ ভালো লাগছে। সবের শেষে মনে হলো আমার রাত্রিরের রান্না নেই আজকে, কিন্তু সৌম্য একটা ভালো খবর দিল। মঙ্গলবার তো আজকে, ওদের অফিসে খাওয়া দাওয়া হয়, মানে ওদের অফিস থেকেই আজকে খাবার দেয়। সৌম্য বলল পুরোটা খেতে পারিনি, খানিকটা আছে। আমি বললাম হ্যাঁ, খানিকটা যদি থাকে, বাকিটার মতো খাবার আমার বাড়িতে আছে, সব মিলিয়ে হয়ে যাবে। আর ওর কালকে টিফিন আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি, আমার লাঞ্চও রেডি করা আছে। তো কালকে দুপুরেরটা নিয়ে কোনো চাপ নেই। এবার আমি একটু কফি নিয়ে বসবো আর সৌম্যর জন্য অপেক্ষা করব। সৌম্যর আজকে ফেরার সময় কস্টকো থেকে কিছু বাজার করে আনার কথা, একটা বিশেষ কারণে। কি কি কিনে এনেছে ও এলে অবশ্যই দেখাবো তোমাদের। আজকের পুরো বিকেলটা মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার করতে করতেই কেটে গেল। রান্নাঘরটা দেখতে ওইটুকু হলে কি হবে, একদম A to Z পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লাগলো। যাই হোক, ফাইনালি অনেক দিন থেকে করব ভেবে রেখে আজকে যে হয়েছে সেটাই অনেক বড় ব্যাপার। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন 8:30 বাজে। সৌম্য ফোন করলো, বলল এখন সবে মাত্র অফিস থেকে বেরিয়েছে, আসতে তো আরও আধ ঘন্টা অ্যাটলিস্ট লাগবেই, তো এলে তারপরে খাওয়া দাওয়া হবে। এদিকে পেটে পুরো ছুঁচোয় ডন মারছে। যেহেতু আমরা 8টা নাগাদ ডিনার করে নিই, ডিনারের টাইম হয়ে গেছে, তো খিদেতে পেটটা কুঁই করছে। কিন্তু যাই হোক, এক তো রান্নাও নেই, সৌম্য নিয়ে আসবে তারপরে খাবো।
তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা তোমাদের সবাইকে।